জনাব সাইদের চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তারপরেও আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমার ফেসবুকে, মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি। পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। আমি আরেকটি ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে দেখাবো এবার ফেসে যাচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদীর চিকিৎসা করা সেই ডাক্তার, কিন্তু কেন? আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। গত 13 তারিখে জনাব দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আমাদের বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল 14 তারিখে রাত 8:40 মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন চৌধুরী মেশকাত আহমেদ আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে। কিন্তু যেহেতু আমিও বিভাগের অধ্যাপক, চৌধুরী মেশকাত আহমেদ আমাকে যখন এই চিকিৎসা টিমে সংযুক্ত করার জন্য আহ্বান জানান এবং সেই সাথে আমিও তার চিকিৎসা যুক্ত ছিলাম। যখন তিনি আমাকে যে অল্প দায়িত্ব যতটুকু দিয়েছেন ততটুকু, কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল আমাদের চেয়ারম্যান মহোদয়, যারা তত্ত্বাবধানে রোগী ভর্তি ছিলেন। কিন্তু যেহেতু আমরা যে কোনো রোগী যখন আমাদের চিকিৎসাধীন থাকেন, সেটি ধর্ম, বর্ণ, গোত্র সব নির্বিশেষে আমরা চিকিৎসা পেশার মহান আদর্শ সবসময় রাখি এবং কখনই রোগীর ক্ষতি হবে এরকম কোনো বিষয় কখনই আমাদের মাথার ভিতরে মুহূর্তের জন্য কখনো কাজ করে না। তো আমরাও কিন্তু জনাব সাঈদের চিকিৎসায় আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। তারপরেও আজ সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমার ফেসবুকে, মেসেঞ্জারে এবং আরও নানাভাবে আমি হুমকি পাচ্ছি, জীবনের হুমকি। সেটি প্রায় 50-এর অধিক হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য আমার এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি থানায় জিডি করতে এসেছি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি, তার পরামর্শেই জিডি করছি। তিনি বলেছেন জিডি করে এবং যাতে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে সত্যিকারের যে বিষয়টি সেটি মানুষের কাছে তুলে ধরতে, যে চিকিৎসা পেশার যে মহান দায়িত্ব সেটি আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি এবং সেই সাথে তার কাছে আমি যেহেতু নিরাপত্তা চেয়েছি আমার জীবন নিরাপত্তার জন্য এবং তার সাথে আমার পরিবারের নিরাপত্তা, সেই বিষয়টি তিনি দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলতে চাচ্ছেন যে আসলে ছড়াচ্ছে যে তাদেরকে তার আসলে কি যে আপনারা যে ইতিমধ্যে জেনেছেন যে তার ইতিমধ্যে প্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রায় 50 বছর যাবত এবং ফার্স্ট স্টেন্ডিং তার করা ছিল। বলা হচ্ছে যে তাকে প্রাইমারি পিসিআই করলে, যেটি প্রথম রাতে এসেছিল, হয়তো তার হার্টের অ্যাটাক, যেটি প্রাইমারি পিসিআই অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাম যদি করা যেত তাহলে হয়তো তাকে বাঁচানো যেত। কিন্তু আসলে সবগুলো সিদ্ধান্ত নির্ভর করছে আমার চেয়ারম্যান, যার তত্ত্বাবধানে রোগী ভর্তি হয়। তিনি আমাকে ডেকেছিলেন প্রাইমারি পিসিআই করবার জন্য। আবার যখন আমরা রোগীর অবস্থা বুঝে যে কথা বলছিলাম, তিনি যখন বললেন যে না এখন প্রাইমারি পিসিআই করার প্রয়োজন নেই, তখন আর করা হয়নি। কিন্তু বিষয়টি কিন্তু সব কিছু নির্ভর করে আমাদের মেডিকেল যে টিম এবং তার তত্ত্বাবধানের মূল দায়িত্ব ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার পরামর্শে আমরা, কিন্তু যেহেতু কাজটি আমার করা কথা ছিল, কিন্তু যখন দেখা গেল যে না এটি বর্তমানে সেই পরিস্থিতি নেই, তখন আমরা করা হয়নি। আবার যখন গতকাল রাত্রে আবার মুমূর্ষ অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তখন আবার তিনি আমাকে, আমার যারা জুনিয়র ডাক্তার ছিলেন, আমার চেয়ারম্যানের নির্দেশে বললো যে আমার একটু আসেন, আমিও আসতেছি। তখন আমরা যখন যাই সেই রাতে, আর তখন যাওয়ার পরে আমরা তার জন্য যা যা করা দরকার সেই চিকিৎসা পেশার যা যা করা সব কিছু করেছি, সেভাবেই আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরে পরিবারের সাথেও আমাদের সবসময় কথা হয়েছে। তার 2 সন্তান আমার সঙ্গে ছিল, তখন আমরা বুঝতে পারিনি যে আসলে এরকম কিছু ঘটতে পারে। কিন্তু পরবর্তীতে আজকে সকাল থেকে দেখি বিভিন্ন রকম হুমকি আসছে, তাই মনে করলাম যে একটু জিডি করা দরকার, সেটি করতে এসেছি। যেহেতু আমাদের সাথে সবসময় সরা পরামর্শ করে তাদের সাথেও আমি করেছি, আমার কাছে একবারও মনে হয়নি যে তারা অসন্তুষ্ট। আমি তার সাথে কথা বলেছি, যখন দরকার একেবারেই বলবো যে কোনো রোগী, আমরা কখনো বললাম আবার যে রাজনীতিকে কখনোই আমরা প্রাধান্য দিইনি। একজন
মানুষকে আমরা সবসময় যেভাবে চিকিৎসা দিই একজন রোগীকে সবসময় সেভাবেই চিকিৎসা বিষয়ের মহান আদর্শ সবসময় মাথায় রেখে আমরা চিকিৎসা দিই। এবং তার মধ্যে বললাম যে আমাদের যেহেতু টিম লিডার যে না, তার পরামর্শ মতোই আমরা যা কিছু করতে হয়। এবং আমাদেরও জুনিয়র কিন্তু অনেক ডাক্তার ছিল এখানে, প্রায় 10-15 জন ডাক্তার তো সবসময় তার পাশে জুনিয়র ডাক্তাররা ছিলই, এবং এর সাথে সিস্টার, আমাদের সেবক সেবিকা, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন সবাই কিন্তু সবসময় আছেন। সবার তত্ত্বাবধানে অর্থাৎ সহযোগিতায় কিন্তু কাজটি হয়েছে। এবং সবসময় আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর তাকেও সবসময় অবহিত করতে হয়েছে। সব কিছু মিলে সবাই মিলেই চিকিৎসা করে, কোনো এককভাবে কোনো চিকিৎসা হয়নি। আসলে আমি তো আসলে তার সাথে করেছি, কিন্তু সেটা হয়তো পুলিশের সাথে তার যোগাযোগ হয়নি সেটা বলতে পারেন, কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সেটি বলতে পারেন, কিন্তু আমাদের সাথে তার কিন্তু আমি কিন্তু দিনের বেলায় সব তখন আমি ছিলাম না, কারণ দিনের বেলা যেহেতু তত্ত্বাবধানে ছিল আমাদের চৌধুরী মেশকাত আহমেদ, তিনি তাকে ব্রিফিং করছেন সকালবেলায়। আমি শুনেছি যে তখন আমি ছিলাম না, কারণ আমাকে শুধু ডাকা হয়েছিল আগের রাতে সন্ধ্যার পরে যখন রোগী আসলো, তখন আমাকে ডাকা হয়েছে। তখনও ভর্তির প্রক্রিয়া মাত্র চলছে, তো এই সময় আমি দৌড়ে যাই যে যদি তার প্রাইমারি পিসে করতে হয় করব। আর এর সারাদিন চৌধুরী মেশকাত আহমেদ তার তত্ত্বাবধানে চিকিৎসা হয়েছেন। যখন আবার রাতের বেলা হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমি যাই আসলে সেই সময়, মানে একেবারে শেষ মুহূর্তে আমাকে যখন ডাকা হলো। এর মাঝখানের সময়টা দিনের বেলা তো আসলে আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানেই রোগী ছিলেন, সুতরাং তিনিই আসলে, আমরা তার পরামর্শ মতো কাজ করেছি। অভিযোগটা একটি হলো যে তাতে হয়তো প্রাইমারি পিসিআই করলে রোগীকে বাঁচানো যেত, কিন্তু সেটা তো মেডিকেল সায়েন্সের বিষয়টি নির্ভর করে সব কিছুই, যে আমাদের যিনি যার তত্ত্বাবধান থাকে এবং আমাদের টিমের সবার। কিন্তু যেহেতু বিষয়টি আবারও বলছিলাম যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের পরামর্শে আমরা কাজ করেছি, তার পরামর্শ মতে আমাদের যখন মেডিকেল সায়েন্স যেটি বলে তিনি আমাকে বলেছেন যে ওষুধের চিকিৎসা চলবে, সেভাবেই আমরা ওষুধের চিকিৎসা দিয়েছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টিলেশন এমআই যদি হয়, কখনো কখনো প্রাইমারি পিসে করা হয়, কিন্তু সব সময় সেটি হয়তো করা হয় না, কারণ যে সেটি একটি সময়ের ব্যাপার থাকে, আরও অনেক বিষয় আছে। প্রথমে শিশুতে ছিলেন, পরবর্তীতে আমাদের শিশুর ভিতরে একটি আইসিইউ আছে, সেই আইসিইউতে নেওয়া হয়েছিল। এটা করোনারি কেয়ার ইউনিট থেকে আরেকটি আইসিইউ আছে যেখানে লাইফ সাপোর্ট দেওয়া যায়। সেটা আমাদের অন্য রোগীকে আমরা যেভাবে সমস্ত রোগীকে আমরা যেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেই ট্রিটমেন্টই তাকে দেওয়া হয়েছিল। আমাদের চিকিৎসার যা যা করণীয়, আমরা অন্যান্য রোগীকে যা যা করা দরকার এখানেও তাই হয়েছে। আমাদের বাংলাদেশে আমাদের করণীয় ইউনিটে আমরা ইতিপূর্বে অনেক রোগীকে চিকিৎসা দিচ্ছি, সবসময় দিচ্ছি, এবং প্রত্যেকটা বিছানায় সবসময় পূর্ণ থাকে। এবং তিনি যেদিন এসেছিলেন সেদিনও বেড পূর্ণ ছিল। আমরা অন্য একজন রোগীকে অন্য একটি বেড সরিয়ে তাকে আমরা স্থান দিই, এবং তাকে আমরা সেখানে সমস্ত যা যা সুযোগ সুবিধা আছে সেগুলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সব কিছু করা হয়েছে। আমাদের অন্য ডাক্তাররাও ছিল, তার সাথে আমিও ছিলাম, কিন্তু আমি এর মানে এই নয় আমি একা ছিলাম, সবাই ছিলেন, সবাই মিলেই চিকিৎসা দিয়েছেন। এবং অনেক অনেক ডাক্তার এবং অন্যান্য স্টাফ সহ সবসময় হাসপাতালে অনেক তার শুভাকাঙ্ক্ষীরাও ছিল, সবাই মিলেই তারা দেখেছেন সমস্ত চিকিৎসা পদ্ধতি। পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে এটি ঘটানো হয়েছে। আমি আরেকটি ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবেন। এই যে ঢাকা পিজি হাসপাতালের যে ডক্টর, এই যে দেখেন, এই ডক্টরের প্রোফাইল দেখলে আপনারা বুঝবেন, এস.এম. মুস্তফা জামান। এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর সাথে ওনার ছবি রয়েছে। তারপরে উনি শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল 13 সালে, সেখানে উনি ওনার সন্তানদের নিয়ে উল্লাস করছেন, সেই ছবিও রয়েছে। এবং তিনি মিডিয়াতে গতকালকে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছেন আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সাইদি সাহেবকে। আন্তর্জাতিক মানের কথাটা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল মানদণ্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে নাকি চিকিৎসা দিয়েছেন সাইদি সাহেবকে। এটা ওনার চিকিৎসকের ভাষ্য। আমি যে ভিডিওটি দেখাবো, এই যে দেখেন, এই ভিডিওটি দেখার জন্যই মূলত আপনাদের। এই যে দেখেন, সাইদি সাহেব বসে রয়েছেন হাসপাতালের বেডে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই মানুষটা যদি হার্ট অ্যাটাকের রোগী হয় আর ওনার শারীরিক অবস্থা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে, তাহলে ওনার মুখে অক্সিজেন মাস্ক থাকার কথা। এখানে কি কেউ আপনারা অক্সিজেন মাস্ক দেখতে পাচ্ছেন? দেখুন, একটু খেয়াল করে দেখুন, কোনো অক্সিজেন মাস্ক নেই। একজন সুস্থ মানুষ যেভাবে বসে থাকেন তিনি সেভাবেই
বসে রয়েছেন। তো যাই হোক, এই যে প্রমাণগুলো দেখালাম, এই প্রমাণগুলো শুধুমাত্র প্রমাণ নয়, ভবিষ্যতে এই প্রমাণের আলোকে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে জনতার আদালতে কাঠগড়ায় দাঁড় করাবো আমরা, প্রত্যেকের বিচার হবে। এবার আসুন, আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীকে নিয়ে যে কথিত অভিযোগগুলো আনা হয়েছে, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ, আজকে সাঈদী সাহেবের রাষ্ট্রপক্ষের সাক্ষী যিনি ছিলেন, সরকার যাকে সাক্ষী বানিয়েছিলেন, সুখরঞ্জন বালী, একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু ধর্মের সনাতন ধর্মাবলম্বী মানুষ। এই সুখরঞ্জন বালী আজকে তিনি নিজে সাঈদী সাহেবের জানাজায় অংশগ্রহণ করেছেন। ফিরোজপুরের সেই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে যে জানাজা, সেই জানাজায় তিনি নিজে স্বইচ্ছায় তিনি এসেছেন, অংশগ্রহণ করেছেন। সেখানে এসে তিনি পরিষ্কারভাবে বলেছেন, দেলওয়ার হুসাইন সাঈদী কোনো রাজাকার ছিলেন না। তার নামে যতগুলো অভিযোগ আনা হয়েছে, একটা অভিযোগও সত্য নয়। সরকার তাকে টাকার বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য চাপ দিয়েছিল। তিনি সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে যখনই অস্বীকৃতি জানিয়েছেন, সাক্ষী দেবেন না, সত্যটা জানাবেন, ঠিক তখনই তাকে ঢাকা থেকে অপহরণ করা হয়েছিল। কয়েক মাস তাকে গুম করে রাখা হয়েছিল শুধুমাত্র মিথ্যা না বলার কারণে। সেই সুখরঞ্জন বালী আজকে সাঈদীর জানাজায় অংশগ্রহণ করে পরিষ্কারভাবে তিনি স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, আদালতের সামনে নয়, কোটি কোটি মানুষের মাঝে, সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে সাক্ষী দিয়েছেন। আমি সুখরঞ্জন বালী বলছি, আমাকে রাষ্ট্রপক্ষ সাক্ষী বানিয়েছিল দেলওয়ার হুসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমি আজকে পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, দেলওয়ার হুসাইন সাঈদী কোনো রাজাকার ছিলেন না। তিনি দুইবারের এমপি ছিলেন। তিনি যখন এই আসনের এমপি ছিলেন, আমরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদে থাকে, আমরা ঠিক সেভাবেই নিরাপদে ছিলাম। মানব জমিনে বিভিন্ন পত্রিকায় ওনার সাক্ষাৎকারটি এসেছে, ভিডিও রয়েছে, আপনারা চাইলে শুনতে পারেন। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে এরকম একটি মোমেন্টে, এরকম একটি সময়ে সাঈদী সাহেবকে কেন এই সরকার হত্যা করলো। কারণ আমরা আগেই বলেছি, এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো রাস্তা নেই। ভাষাটা আমি নিজের মুখ থেকে বলতে হবে যে দেলওয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন, এটা আমি নিজে কখনো কল্পনা করি নাই। কারণ আমি অপেক্ষায় ছিলাম যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হয়তো ফেরত আসবেন। যদি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, দল থাকতে পারে, মত থাকতে পারে, রাজনীতি থাকতে পারে, আদর্শ থাকতে পারে, ভিন্নতা আমাদের থাকতেই পারে, কিন্তু তাকে আজকের বাংলাদেশের মানুষ কোরআনের পাখি হিসেবে উপাধি দিয়েছে। এটা শুধুমাত্র তিনি কোরআনকে লালন করেছেন, পালন করেছেন। দীর্ঘ 50 বছর পর্যন্ত তিনি কোরআনের তাফসির করেছেন। সেই মানুষটিকে তিলে 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 দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত জুলুম করে, অত্যাচার করে, অসহায়ের মতো তার জীবনের শেষ হাসিটা হসপিটালে ঢোকার আগে জনগণের সামনে হাসি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমি নিশ্চিত হয়েছি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন, বাংলাদেশের সমগ্র মিডিয়া ইতিমধ্যে প্রচার করছে। কিন্তু আমি এই ভাষাটা আমি নিজের মুখ থেকে বলতে হবে যে দেলওয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন, এটা আমি নিজে কখনো কল্পনা করি নাই। কারণ আমি অপেক্ষায় ছিলাম যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হয়তো ফেরত আসবেন। যদি ফেরত আসেন, তার মাধ্যমে হয়তো আরেকদিন আরেকটি তাফসির মাহফিল শুনতে পাবো। ব্যক্তিগতভাবে আমি একটি দল করি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি সাঈদীকে মনে করি তিনি আমার সাঈদী, বাংলার জনগণের সাঈদী, এদেশের লক্ষ লক্ষ কোরআন ভক্ত মানুষের সাঈদী। এবং আপনি জানেন, সাঈদীর কারণে আজকের বাংলাদেশের তাফসির মাহফিল জগতে একটি বিশাল ধরনের পরিবর্তন এসেছে। শিক্ষিত সজ্জন মানুষরা তাফসির করা শিখেছে এবং প্রাণ চাঞ্চল্যময় তাফসির কারক তৈরি হয়েছে, লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে, তাফসির কারক তৈরি হয়েছে। সেটা সাঈদীর অবদান। সাঈদী সাহেবকে আমি মনে করি সম্পূর্ণভাবে, গতকালকে আপনি নিশ্চিত হয়েছেন যে তার পরিবার দাবি করেছে যে তার পরিবারদেরকে অসুস্থ হওয়ার পরেও জানানো হয়নি, তার পরিবার বঞ্চিত ছিল, তাদেরকে জানানো হয়নি। হার্ট অ্যাটাক করেছেন সকালবেলা, কিন্তু সেই সকালবেলা হার্ট অ্যাটাক করার পর থেকে বিকাল পর্যন্ত তাকে কোনো জায়গায় নেওয়া হয়নি। তারপরে সন্ধ্যার আগে আগে আপনি দেখেছেন গাজীপুরের
এক জায়গায় নেওয়া হয়েছে, তারপরে পরবর্তীতে এই ঢাকাতে এনে তারপরে চিকিৎসার জন্য চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে তার হার্ট কিন্তু সেই সকালবেলাই তার হার্ট অ্যাটাক করেছেন। সবচেয়ে কষ্ট লাগে গতকালকে যখন তিনি নেমেছেন, সেই সময় সাইদি পরিবারের সন্তানরা তার সাথে দেখা করতে পারে নাই, কেউ তার সাথে একটু কথাও বলতে পারে নাই, একটু উকি দিয়ে দেখেছে। কিছু কিছু মানুষের ফটিজে আমরা দেখেছি যে সাইদি সাহেব দাঁড়ানো সেই পুলিশদের কাঁধে ভর করে নেমে একটি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তারপরে তিনি বিদায় নিয়েছেন। আমার কাছে মনে হয়েছে সাইদি হয়তো বুঝতে পেরেছেন তিনি হয়তো আর থাকবেন না, সেই শেষ হাসিটা তিনি গতকালকে দিয়ে গিয়েছেন। কিন্তু সাইদির এই একটি হাসি হচ্ছে বর্তমান অবৈধ ফ্যাসিস্টদের প্রত্যেকের জন্য কান্নার কারণ, কারণ তিনি মৃত্যুর আগে তিনি এই হাসি নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি সকল জুলুম, অত্যাচার, নির্যাতনকে মেনে নিয়েছেন। কি জন্য নিয়েছেন? একমাত্র তিনি আল্লাহকে ভয় করেছেন, রাসূলকে ভয় করেছেন, দ্বীন ইসলামের পথে যতটুকু পেরেছেন তিনি করেছেন। সাগর ভাই, আপনি নিশ্চয়ই জানেন, আপনি একজন মানুষ, আপনার হৃদয়ে কান্না আসবে। পৃথিবীতে যে কোনো ব্যক্তি, প্রত্যেকটি মানুষই অপরাধের উপরে কোনো মানুষ থাকতে পারে না। আপনার ব্যক্তিগত অনেক অপরাধ থাকতে পারে, নামাজ, রোজা, হাঁটা চলায়, কিন্তু আমি মনে করি সাইদি সাহেবের সেই ব্যক্তিগত কোনো, যদি ব্যক্তিগত জীবনের কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেটা তার ভিন্ন, যেটা আমরা জানি না, আল্লাহ জানে। কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে যে রটানো হয়েছে, যে 2.5 লক্ষ মানুষকে, মা বোনকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়েছে, আমি মনে করি এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল এবং তার উপরে সাজিয়ে নাটক করে তাকে জুলুম করে অত্যাচার করেছে। কারণ একটাই, সাইদি সাহেব বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে, বাংলাদেশের মানুষের এই মাতৃভূমি রক্ষা করতে এবং বিশেষ করে ধর্ম এবং ইসলামকে রক্ষার জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশ, 50টির অধিক দেশে তিনি সফর করে এবং 50 বছরের অধিক সময় ধরে তিনি তাফসির করেছে। নিজে তাফসির কারক হিসেবে নিজে তাফসির লিখেছে, তিনি কোরআনের তাফসির করেছে, তার নিজের সাইদির নামে তাফসিরের কোরআন বের করা হয়েছে জেলখানায় বসে, যেটা তিনি পাবলিশ করেছেন। তার মতো একজন এ ধরনের গুণীজন, এ ধরনের সম্মানিত ব্যক্তির মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আমাদের সাইদিকে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। বাংলাদেশের সকল সাইদি ভক্তকে এই ধৈর্যকে, আজকের ত্যাগকে, সাইদি সাহেবের ইন্তেকালকে সহ্য করার ক্ষমতা দান করুক। তার পরিবারের প্রতি সহানুভূতিশীল জানাচ্ছি। তার দল বাংলাদেশ জামাত কি মনে করছেন যে কারাগারে তার প্রতি তার যে চিকিৎসা নেওয়া হচ্ছিল বা তার প্রতি যে খেয়াল রাখবার প্রয়োজন ছিল সেভাবে খেয়াল করেনি বিধায় এমন একটি অবস্থার পরিবর্তে আপনি বলছেন যে আমরা সাইদিকে যথাযথ চিকিৎসা করা হয়নি? আমরা সাইদিকে হারিয়েছি, আমরা সাইদিকে এভাবেই হারিয়েছি। আমার কাছে মনে হয়েছে, যেটা আমি একটু আগে বলেছি, যে সাইদি সাহেব গতকালকের হার্ট অ্যাটাক করেছে সকালবেলা। আপনি জানেন যে একজন হার্টের পেশেন্ট যখন অ্যাটাক করবে, উইদিন শর্ট টাইম, যত দ্রুত আপনি পারেন, এটার কোনো রুলস নাই, আপনি তাকে যত দ্রুত পারেন হসপিটালে নিয়ে আসবেন। আমরা দেখেছি বাংলাদেশে ওবায়দুল কাদের সাহেব যখন অসুস্থ হয়েছিলেন, মুহূর্তের মধ্যে শেখ হাসিনা তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অমুক জায়গায় তমুক জায়গায়, এমনকি আপনার ইন্ডিয়া থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়েছিল। কিন্তু দেলোয়ার হোসেন সাইদির মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইসলামের ধারক বাহক, তিনি চিকিৎসাটা সঠিকভাবে পাননি। জেলখানা থেকে হয়তো জেলের যারা কর্মকর্তা ছিলেন তারা হয়তো মায়া ভরা দরদ দিয়ে অ্যাম্বুলেন্স থেকে নামিয়েছেন, হয়তো কেউ তার সাথে বেদবি করার চেষ্টা করেনি। আমি বিশ্বাস করি যারা তাকে তুলে নিয়ে এসেছেন তারা বেদবি করেনি, কিন্তু তাকে এই যে প্রসেসের মধ্যে ফেলে তার চিকিৎসার অবহেলা হয়েছে, আমি মনে করি এটা সরকারের পরিকল্পিত অবহেলা। আপনি দেখবেন বাংলাদেশের সমগ্র মানুষ কাঁদবে, বাংলার অলিতে গলিতে কান্নার রোল পড়বে, বাংলার সকল জনগণের প্রতিবাদ করবে, কিন্তু কিছু মিডিয়া এবং সরকারের দালালরা আজও বলবে যুদ্ধাপরাধী একজন ব্যক্তির ফাঁসি হয়েছে, মৃত্যু হয়েছে, এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য তারা প্রচার করবে। আপনি কি মানে এটিকে এই মৃত্যুর জন্য কোনো দায় দেখছেন আপনি কারোর প্রতি? আমি মনে করি এটা সরাসরি বর্তমান সরকারের দায়, কারণ সরকারই তাকে অবহেলা করেছে। তিনি একজন মৃত্যুর মানে কি বলে বয়স্ক মানুষ, তার জন্য অসুস্থ হওয়ার পর তাকে তো হসপিটালে স্থানান্তর করা হয়েছে। এদেশে সম্রাটদের চিকিৎসা হচ্ছে, এদেশের পাপিয়াদের চিকিৎসা হচ্ছে, এদেশের বেডে থেকে। আপনি জানেন যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাই, তিনি বেডে থেকে বছরকে বছর, তারপরে সেই আর্মির একজন সাবেক অফিসার, 7 মার্ডারের যে আসামি, তিনি চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরিবারের সাথে মিট করার সুযোগ পাচ্ছেন। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে তার পরিবারকে পর্যন্ত মিট করতে দেওয়া হয়নি, তার পরিবারের লোকদেরকে সঠিক সময়ে যেতে দেওয়া হয় না। এমনকি তার চিকিৎসার জন্য গতকালকে পর্যন্ত তার ছেলে দাবি করেছে যে পরিবারের কাছে দেন, আমরা চিকিৎসা করাই, আমরা সরকারের চিকিৎসা লাগবে না, সেই চিকিৎসাটাও তিনি পাননি। সবচেয়ে দুর্ভাগ্যজনক কি জানেন, সকালবেলা তিনি বলছে, ডাক্তাররাই বলেছে, ইন্টারভিউতে বলেছে যে ওনার সম্ভবত এই স্ট্রোকটা করেছে ভোর রাতে, মানে গতকালকের সকাল হওয়ার আগেই তিনি এই স্ট্রোকটা করেছেন। তাহলে গতকালকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন স্ট্রোক করার পরে সেই ব্যক্তি মেডিকেল চর্চায় না থাকলে তার
ভাগ্যে কি ঘটতে পারে সেটা তো মেডিকেল শাস্ত্রই প্রমাণ করে। আমি মনে করি এটা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে জুলুম, অত্যাচার। এবং আপনি জানেন যে দীর্ঘ প্রায় 12 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে বন্দী রেখে অসহনীয়ভাবে অত্যাচার করা হয়েছে। সাঈদী সাহেব জেলে থাকতে তার মাকে হারিয়েছে, সাঈদী সাহেব জেলে থাকতে তার নিজের পুত্র সন্তান, তার বড় সন্তানকে হারিয়েছে। এবং সেই সকল শোক কাটিয়েও এই বয়োবৃদ্ধ একজন ইসলামিক স্কলার জেলের মধ্যে বন্দী থেকে আমাদের জন্য একটা প্রেরণার বাতিঘর হিসেবে ছিলেন। আমরা চেয়েছিলাম সাঈদী সাহেব ফিরে আসুক। যাই হোক না কেন, মৃত্যুর আগে যদি এক নজর জনগণ দেখতো, একটা না একটা তাফসির মাহফিল তার থেকে শুনতো অথবা আলোচনা শুনতো জনগণ, তাহলে সেটাকে ভালোভাবে নিত। কিন্তু আজকের সেটা সুযোগ আজকের বঞ্চিত করেছে অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এদেশে সকল প্রকার চোর, গুন্ডা, ডাকাত যারা আছে তাদের চিকিৎসা হয় অবহেলায় আমার মৃত্যুর কোলে ডলে পড়তে হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আমি মনে করি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী এই সরকার, এবং সরকারকে এর দায় দিতে হবে। কিন্তু আমরা, তিনি দায় নিলে বাকি আর না নিলে বাকি, আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের ক্ষণজন্মা মহাপুরুষ ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার ক্ষতিপূরণ কোনোদিন আর কোনো ব্যক্তি দিয়ে আগামী 100 বছরে হবে এ ধরনের কিছু ভাবনাও আমার মাথায় এই মুহূর্তে নেই। কারণ সাঈদী একজন ব্যতিক্রম মানুষ ছিলেন। একদিকে রাজনীতি করতেন, অন্যদিকে সমাজের কার্যক্রম করতেন। তার অঞ্চলে আপনি যাবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে তাকে সম্মিলিত ভাবে ভোট দিয়েছে। এমনকি আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত তাকে গোপনে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। যতবার তিনি জয়যুক্ত হয়েছেন ততবার হিন্দুদের ভোট করেছে। আমি নিশ্চিত করে বলতে পারি সাঈদীর মৃত্যুতে যত মানুষ বাংলাদেশ সহ বিশ্বব্যাপী কষ্ট পেয়েছে, কষ্ট পাবে এবং তারা আজকের শোকাহত হবে, তার মধ্যে অন্যতম আরেকটি অংশ হচ্ছে তার অঞ্চলের হিন্দুরা। আপনি জানেন যে সাঈদী সাহেব তার এই জীবদ্দশায় প্রায় শত শত হিন্দুদেরকে তিনি কি করেছেন, মুসলমান করেছেন। স্বেচ্ছায় তারা এসে তার তাফসির মাহফিলে তার হাতে বয়াত হয়ে তারপরে মুসলমান হয়েছেন। সাঈদী সাহেব ছিলেন একজন আলোকবর্তিকা। সাঈদী সাহেব সকল দলমতের মানুষদের সাথে মিশতে জানতেন, আবার একটি আদর্শ বিশ্বাস করে তিনি জামাত ইসলাম করতেন। এটা তো তার দলের করার কারণে এটা তো কোনো অন্যায় না। এদেশে যে কোনো ইসলামিক আন্দোলন যে কেউ করতে পারে, সাঈদী সাহেবের জন্য তো সেটা অন্যায় নয়। কিন্তু আমি মনে করি তার উপরে জুলুম করে অত্যাচার করেই আজকের এই মৃত্যুর কোলে আপনি জুলুমের মাধ্যমে তার উপরে অত্যাচারের মাধ্যমে সর্বশেষ আমি বলতে চাই শোকাহত সকল বাংলার নাগরিকদেরকে, আসুন সাঈদী সাহেবের রেখে যাওয়া যে ঐতিহ্য রয়েছে, সাঈদী সাহেবের রেখে যাওয়া যে স্মৃতি এবং তার যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষার আলোকে বাংলাদেশকে গঠন করি, মুসলমানদের আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তবে আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।